আজকের ক্লাস শুরু করব। আজকের ক্লাসে আমি যেটা পড়াবো, যেটা বলবো, সেটা খুব পরিচিত একটি ওয়ার্ড, সেটি হলো প্রেজুডিস। প্রেজুডিস কথাটা কিন্তু আমরা শুনে থাকি বা আমরা ভীষণভাবেই পরিচিত, কিন্তু বাংলা তার যে প্রতিশব্দ সেটা বইতে আছে পক্ষপাত বা অযৌক্তিক ধারণা। এটার থেকেও আমরা খুব বেশি পরিচিত যে শব্দটার সঙ্গে, সেটা হলো কুসংস্কার। আমরা কিন্তু কুসংস্কার কথাটা ভীষণভাবে জানি। যেমন আমরা বলি, কেউ বেরোচ্ছেন, হঠাৎ করে হাঁচি পড়লো, বা বললেন একটু দাঁড়িয়ে যা, বা গাড়ি নিয়ে কোথাও যাচ্ছ, রাস্তা দিয়ে বেড়াল চলে গেল, বলা হলো দাঁড়িয়ে যাও, যার কিন্তু কোনো ভিত্তি নেই। এক শালিক দেখছি, খুব খারাপ যাবে দিনটা, এক চোখ দেখাচ্ছি, বলছি যে কেন দেখাচ্ছিস, দু চোখ দেখা। তাহলে এইগুলো কিন্তু আমাদের সকলের মধ্যেই কম বেশি রয়েছে, নেই যে কথা কিন্তু আমি বলতে পারবো না। কিন্তু এগুলোর যেগুলোরই যাই রয়েছে, তার পিছনে আমাদের কিন্তু সঠিক কোনো কারণ নেই। যে কারণটা বা যে কথাটা আমরা বলছি, সেটার কোনো ইনফরমেশন নেই যে আমরা এই কারণে এটা বলছি। তাই প্রেজুডিস বা পক্ষপাত বা অযৌক্তিক ধারণা বা কুসংস্কার যেটাই বলি না কেন, সেটা বলা হচ্ছে যে অপর্যাপ্ত ঘটনার ভিত্তিতে গড়ে ওঠা মনোভাব। আগে প্রেজুডিস ওয়ার্ডটা স্পেলিং কি? PREJUDICE, প্রেজুডিস। এই প্রেজুডিস কথাটা বলা হচ্ছে কাকে বলে, সেটা বলতে গিয়ে প্রথমে বলা হচ্ছে যে অপর্যাপ্ত ঘটনার ভিত্তিতে গড়ে ওঠা মনোভাব। অপর্যাপ্ত মানে যেখানে আমাদের কাছে তথ্যটা যথার্থ পরিমাণে নয়, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে তথ্য নয়, কিন্তু সেই তথ্যের ওপর ভিত্তি করেই আমরা কিন্তু কোনো বিষয় সম্পর্কে আমাদের মনোভাব প্রকাশ করছি। এই প্রেজুডিস কথাটা এসেছে, দেখো, প্রেজুডিস বা অযৌক্তিক ধারণা বা সংস্কার। এই প্রেজুডিস বলতে কি বললাম? অপর্যাপ্ত তথ্য তথা ঘটনার পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা মনোভাব। অর্থাৎ যে তথ্যটা কিন্তু পর্যাপ্ত নয়, যে ইনফরমেশন, সেটা যে কোনো কিছু সম্পর্কেই হোক না কেন, সেটা পর্যাপ্ত নয়। এইটুকু আশা করি বুঝেছি। এই যে প্রেজুডিস ওয়ার্ডটা কোথা থেকে এসেছে না, ল্যাটিন শব্দ প্রেজুডিজিয়াম থেকে এসেছে। এটা কিন্তু আমাদের এসএকিউ বা এমসিকিউতে দেওয়া হয়, যার অর্থ কি বলছে দেখো, পূর্ববর্তী ঘটনা, ঠিক দেওয়া রয়েছে প্রিভিয়াস জাজমেন্ট, পূর্ববর্তী ঘটনার ভিত্তিতে গঠিত কোনো আইনগত সিদ্ধান্ত। অর্থাৎ আমরা কি বলছি, যে প্রেজুডিস কথাটার মধ্যেই আমরা বুঝতে পারছি যে ইনফরমেশনটা কিন্তু অপর্যাপ্ত এবং সঠিক নয়, তার উপর ভিত্তি করেই যখন কোনো ইনফরমেশন বা যখন কোনো বিষয় তৈরি হচ্ছে, তাকে আমরা প্রেজুডিস বলছি। এই প্রেজুডিস কথাটা সেই জন্য বলা হয় প্রিজাজ, এই কথাটার সঙ্গে সংযুক্ত। প্রিজাজ, জাজ করা, প্রি মানে আগে থেকে, আমরা কোনো কিছু আগে থেকে জাজ করে দিচ্ছি, আগে থেকে জাজ করে সেই সম্পর্কে কিছু বলছি। সেই জন্য প্রেজুডিসকে কিন্তু আমরা অনেক সময় প্রি জাজমেন্টও বলে থাকি। অর্থাৎ প্রি জাজমেন্ট করে দিচ্ছি কোনো বিষয় নিয়ে, তার অরিজিনাল ইনফরমেশন আমরা কিন্তু নিচ্ছি না, আমরা তার উপর ভিত্তি করেই আমাদের মনোভাব গঠন করছি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা হয় যে প্রেজুডিস কি পজিটিভ মানে ধনাত্মক বা নেগেটিভ ঋণাত্মক দুরকমই হয়? জেনারেলি দুরকমই হয়, পজিটিভও হয়, নেগেটিভও হয়। অর্থাৎ আমরা কিন্তু কখনো ভালো জিনিস ক্ষেত্রেও প্রেজুডিস হয়ে থাকে, আবার নেগেটিভ জিনিসও হয়, কিন্তু জেনারেলি দেখা যায় যে প্রেজুডিস কিন্তু সবসময় নেগেটিভ দিকটাতেই বেশি হয়। এমন অনেক কাজ আমরা করে থাকি প্রেজুডিসের উপর ভিত্তি করে, যার কিন্তু কোনো মানে নেই, অথচ
আমরা কিন্তু সেই কাজটা করে থাকি এবং এখনো হয়তো করছি বা এখনো করে যাচ্ছি, কিন্তু অরিজিনাল ইনফরমেশন আমাদের কাছে নেই। তার মানে যেটা হচ্ছে পজিটিভ প্রেজুডিস কোনো বিষয় সম্পর্কে ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, কিন্তু সাধারণত প্রেজুডিস কিন্তু আমাদের ঋণাত্মক বা নেগেটিভ বিষয় নিয়েই হয়ে থাকে। সেটা যে কোনো কিছু, জাতি, ধর্ম, বর্ণ, মানে যে কোনো জিনিস সম্পর্কে কিন্তু আমাদের প্রেজুডিস তৈরি হতে পারে, যে প্রেজুডিসটা কিন্তু আমাদের দুরকমই হতে পারে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা ঋণাত্মকই হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি হয়তো কুসংস্কার কথাটা আমরা জানি যে কুসংস্কার কিন্তু আমাদের অনেক কিছুর প্রতি মনোভাব তৈরি করছে, যে মনোভাব তৈরির পেছনে সঠিক ইনফরমেশন বা সঠিক তথ্য কিন্তু আমরা পাচ্ছি না। পর্যাপ্ত তথ্য সংগ্রহ না করেই অপর্যাপ্ত তথ্যের উপর ভিত্তি করে আমরা যে মনোভাব গঠন করছি তাকে আমরা কি বলছি? প্রেজুডিস বা পক্ষপাত। তাহলে এই যে পক্ষপাত, তার বিভিন্ন ডেফিনিশন অবশ্যই মনোবিদরা দিয়েছেন। দেখো, পক্ষপাতের যে সংজ্ঞা সেটা বলতে গিয়ে একদম আবিধানিক অর্থে বলা হচ্ছে যে কি বলা হচ্ছে, পক্ষপাত হলো যুক্তি বা প্রকৃত অভিজ্ঞতা ব্যতিরেকে কোনো পূর্ব নির্ধারিত মনোভাব। আবার বলি, কোনো যুক্তি নেই, কোনো প্রকৃত অভিজ্ঞতা নেই, অর্থাৎ অ্যাকচুয়াল যেটা জিনিস আমরা কিন্তু সেটাকে অগ্রাহ্য করে কোনো পূর্ব নির্ধারিত মনোভাব যেটা আমরা তৈরি করে আছি নিজের মতো করে, তার উপর ভিত্তি করেই কোনো কিছু সম্পর্কে মনোভাব গঠন করছি। প্রি-কনসিভড ওপিনিয়ন দ্যাট ইজ নট বেসড অন রিজন অর অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্রকৃত যে অভিজ্ঞতা, প্রকৃত যে কারণ সেটাকে অগ্রাহ্য করে, যেটা কারণ নয় তার উপর ভিত্তি করে কোনো কিছু সম্পর্কে মনোভাব গঠন করছি। তাহলে এটা কি অর্থে হলো? এটা হলো আবিধানিক অর্থে। একইভাবে গর্ডন আলপোর্ট কি বলেছেন দেখো, পক্ষপাত হলো প্রকৃত অভিজ্ঞতা অর্জন ছাড়াই বা প্রকৃত অভিজ্ঞতার উপর ভিত্তি না করেই কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অনুকূল বা প্রতিকূল অনুভূতি। তাহলে প্রথমেই আমি বুঝিয়েছি যে বিষয়টার উপর মনোভাব তৈরি হচ্ছে সেটা কিন্তু অরিজিনাল কোনো ধারণা নয়, কোনো প্রকৃত অভিজ্ঞতা নয়, অপর্যাপ্ত তথ্য। দেখো, সেটাই এখানে বলেছে পক্ষপাত হলো প্রকৃত অভিজ্ঞতা অর্জন ছাড়াই বা প্রকৃত অভিজ্ঞতার উপর ভিত্তি না করেই কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অনুকূল মনোভাব হতে পারে, আবার প্রতিকূল অনুভূতি হতে পারে। ফিলিং ফেভারেবল অর আনফেভারেবল, তার মানে প্রতিকূল অনুকূল দুরকমই। টুয়ার্ড এ পারসন অর থিং, কোনো বিষয়বস্তুর প্রতি, প্রায়ার টু অর নট বেসড অন অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স, তাহলে প্রকৃত অর্থে যেটা হওয়া উচিত তার উপর না ভিত্তি করে যেটা গড়ে উঠেছে, আলপোর্টও তাকে বলেছেন পক্ষপাত। ঠিক একইভাবে দেখো ফিল্ডম্যান কি বলেছেন, পক্ষপাত হলো কোনো বিষয়, কোনো গোষ্ঠী এবং তার সদস্যদের নেতিবাচক অথবা ইতিবাচক মূল্যায়ন। দেখো একই কথা, প্রত্যেকটা জায়গাতে কিন্তু দেখো একই কথা, একটাই কথা, অপর্যাপ্ত তথ্য, যে তথ্য অরিজিনাল নয়। এখানে দেখো ফিল্ডম্যানও সেটাই বলেছেন, কোনো বিষয়, কোনো গোষ্ঠী, যা কিছু হতে পারে। কারণ আমি প্রথম দিনই বলেছিলাম মনোভাব পড়াতে গিয়ে মনোভাব কিন্তু কেবল মাত্র ব্যক্তি বস্তু নয়, যে কোনো কিছুর প্রতি তৈরি হতে পারে। তাহলে কি বলছে, কোনো বিষয়, কোনো গোষ্ঠী এবং তার সদস্যদের নেতিবাচক অথবা যে ইতিবাচক মূল্যায়ন তাকেও পক্ষপাত বলে। দেখো লেখা রয়েছে, দ্য নেগেটিভ অর পজিটিভ ইভ্যালুয়েশন অফ গ্রুপ অ্যান্ড ইটস মেম্বার্স। তার মানে সমস্ত জায়গাতেই কিন্তু একটাই কথা প্রেজুডিস বলতে গেলে, যে প্রেজুডিস কথার অর্থতেই বুঝতে পারছি যে তথ্য পর্যাপ্ত নয়, আমরা কিন্তু কিছু ইনফরমেশন পাচ্ছি, গ্যাদার করছি, সেটার উপর ভিত্তি করে আমরা কোনো কিছু সম্পর্কে কথা বলছি। কিন্তু আমি কিন্তু এটা প্রথম দিনেই পড়াতে গিয়ে বলেছিলাম, মনোভাব তৈরির ক্ষেত্রে ফার্স্ট
একদম প্রথম জিনিসই হচ্ছে পর্যাপ্ত অভিজ্ঞতা। তার মানে এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে এবং যদি সঠিকভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারো, তবেই কিন্তু সেই বিষয় সম্পর্কে আমাদের কি ছিল, প্রাক্ষোভিক অনুভূতি। অর্থাৎ সেই জিনিসটা ভালো না মন্দ, না তৃপ্তিদায়ক না অতৃপ্তিদায়ক না মোটামুটি আমরা বলতে পারবো। কিন্তু আমরা যে জিনিস সম্পর্কে জ্ঞান নেই, ধারণা নেই, সেই সম্পর্কে কিন্তু আমরা কখনোই বা একদমই উচিত নয় চট করে কোনো কিছু কমেন্ট করে দেওয়া, সেটা ভালো হোক মন্দ হোক মোটামুটি হোক। তাহলে প্রেজুডিস কিন্তু সেটাই করে, যে তথ্য বা যে ইনফরমেশন কোথাও থেকে একটা আমরা কালেক্ট করলাম কোনো কিছু সম্পর্কে, আরেকটা কালেক্ট করলাম, কিন্তু আমরা তার সত্যতা যাচাই করলাম না, যার জন্য আমরা একটা অনেক সময় আমরা অনেক কথা বলি যে অনেক তিলকে তাল করে দেওয়া হয়, ঠিক আছে, যেখানে কিন্তু একটাই অরিজিনাল ইনফরমেশন, সেই ইনফরমেশনটা এমনভাবে বলা হলো যে ইনফরমেশনটা যে কোথায় পৌঁছতে পারে সেটা তারা ভাবে না, ঠিক আছে। এটা কি আমরা বলি অনেক সময় অপর্যাপ্ত তথ্যের উপর, ঘটনার উপর ভিত্তি করে যে মনোভাব গড়ে ওঠা। তাহলে এই প্রেজুডিস বা কুসংস্কার যে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, সোর্স কোথা থেকে, পক্ষপাতের ভিত্তি কি, এটা আমাদের জানতে হবে। ঠিক তারপরেই আমরা ডেফিনিশন অফ প্রেজুডিস পড়েছি, প্রেজুডিস বলতে কি বোঝা পড়েছি। এরপরেই যে কথাটা আসে সেটা হলো প্রেজুডিস কি কি কারণে গড়ে ওঠে। সেটা বলতে গিয়ে ফার্স্ট পয়েন্টেই বলা হচ্ছে সোশ্যাল আইডেন্টিটি থিওরি। দেখো এখানে আমি বলেছি সোশ্যাল, ফার্স্টে বলি সোশ্যাল লার্নিং থিওরি। কে প্রবক্তাকে? বান্দুরা। তোমাদের কিন্তু এটাও এসএকিউ বা এমসিকিউতে দেওয়া হবে যে সোশ্যাল লার্নিং থিওরির প্রবক্তা কে? বান্দুরা। সোশ্যাল লার্নিং থিওরি কথার মধ্যেই বুঝতে পারছি যেটা আমরা লার্ন করছি। কোথা থেকে লার্ন করছি? সমাজ থেকে লার্ন করছি। সমাজ আমাদের কি? সমাজ কোথায়? প্রথমে আমরা কোথায় আসছি? আমরা প্রাথমিক গোষ্ঠী পড়তে গিয়ে আমরা বলেছি যে প্রাইমারি গ্রুপ আমরা প্রথমে আসছি পরিবার। তাহলে পরিবার হচ্ছে আমাদের কাছে একদম কিন্তু প্রথম প্রাইমারি স্টেজ। সেই স্টেজে আমরা কিন্তু আমার মা ভাই বোন সমস্ত কাকা দাদা যারা যারা বাড়িতে আছেন, আমরা কিন্তু তাদের থেকে অনেক কিছু শিখছি। কিন্তু তাদের থেকে শিখছি এটা সবসময় যে আমরা যেটা শিখছি আমরা তার নাম কি জানি? সোশ্যালাইজেশন। অর্থাৎ সমাজে চলতে গেলে সমাজের কর্তব্য সম্পাদনকারী যে সদস্য হিসেবে থাকতে গেলে যেগুলো শিখতে হয় তাকে আমরা কি বলি? সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। তার মানে তাদের চিন্তা ভাবনা, তাদের ধ্যান ধারণা সেটা আমাদেরকে প্রভাবিত করছে। কিন্তু এই চিন্তাধারা ধ্যান ধারণার মধ্যেও কিন্তু এই প্রেজুডিস চলে আসে। অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় তাদের কুসংস্কার মনোভাব দেখে অনেকেই আছি তার বিরোধিতা করি। আমরা যখন বড় হই, আমরা যখন দেখছি যে তিনি ভুল করছেন বা তিনি যেটা বলছেন বা তিনি যেটা ভাবছেন ঠিক নয়, দুরকম হয়ে থাকে। আমি দেখেছি একরকম হয় সেই ভুলটা ভাঙিয়ে তাকে সঠিক পথে চালনা করা, তাকে সঠিক ইনফরমেশন দেওয়া। আবার ঠিক উল্টোটা হয় যে যিনি এই প্রেজুডিসের শিকার বা যিনি ভীষণ কুসংস্কারাচ্ছন্ন, তাকে কিন্তু কোনোভাবেই তাকে কেউ কিছু না পেরে তাকে তার মতো করে ছেড়ে দেয় এবং দেখা যায় সেটা কিন্তু পরবর্তীকালে অনেক অনেক মেজর আকার ধারণ করে নেয়। এই যে জায়গাটা, সেই জন্য বলা হচ্ছে সোশ্যাল লার্নিং থিওরির প্রবক্তা বান্দুরা বলেছেন আমরা কিন্তু এই সমাজ থেকেও, আমাদের চতুর্দিকের পরিবেশ থেকেও কিন্তু আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করি। আমরা অনেক সময় প্রেজুডিসের শিকার হয়ে থাকি, সেটা পজিটিভ ভালো দিকেও হতে পারে, আবার কোনো নেগেটিভ দিকেও হতে পারে। বুঝতে পেরেছো? এরপরে যেটা বলা হচ্ছে সেটা হলো সোশ্যাল আইডেন্টিটি থিওরি। সোশ্যাল আইডেন্টিটি থিওরি কথাতেই আমরা বুঝতে পারছি আইডেন্টিটি। অনেক সময় আমাদের দেখো এই যে সোশ্যাল আইডেন্টিটি থিওরি, সেখানে দেখো বলা হচ্ছে যে গোষ্ঠী সম্পর্কে গর্ব, গোষ্ঠী শ্রদ্ধা, গোষ্ঠীর সদস্যভুক্ত হওয়ার কারণে নিজের সম্পর্কে গর্ববোধ ইত্যাদি থেকেও প্রেজুডিস তৈরি হয়। অর্থাৎ আমরা যদি বলি যে প্রেজুডিস কিভাবে তৈরি হচ্ছে, না প্রেজুডিস তৈরি করতে গেলে আমাদের সোশ্যাল আইডেন্টিটি মানে আমরা যে গ্রুপে আছি বা যে গোষ্ঠী, সেটা আমার মাধ্যমিক গোষ্ঠী হতে পারে, আমার পরিবার প্রাথমিক গোষ্ঠী হতে পারে, সেই গ্রুপের মানে আমি এটা দেখেছি যে তারা সেই গোষ্ঠীর প্রতি বা সেই পরিবারের প্রতি এত অন্ধ তাদের বিশ্বাস যে সেই পরিবারে কেউ ভুল করছে
কিন্তু তবুও তাদেরকে কিন্তু কিছু বলা হয় না। তার কারণ হচ্ছে তার কাছে সেই গোষ্ঠীর লোকজন বা সেই গোষ্ঠীর সদস্যগণ সবাই কিন্তু তার কাছে অনেক বেশি প্রিয়। তবুও কিন্তু সে জানে বা সে বুঝতে পারছে যে তারা ভুল করছে বা তারা যেটা করছে সেটা ঠিক করছে না, কিন্তু তার সত্ত্বেও তারা কিন্তু মনে করছে যে আমার গ্রুপ বা আমার গোষ্ঠী অনেক বেশি প্রিয়, যার জন্য তাদের সব কিছু ঠিকঠাক, এবং সেখানে কিন্তু সেই প্রেজুডিস বা সেই ধারণা কিন্তু এক নাগারে চলতেই থাকছে। তাহলে সোশ্যাল আইডেন্টিটি থিওরিতে দেখো কি বলছে, নিজের গোষ্ঠী সম্পর্কে গর্ববোধ, নিজের গোষ্ঠীর তুমি সদস্য, তুমি কিন্তু জানো তুমি সেই গ্রুপের মেম্বার, তুমি জানো সেই গ্রুপ কিন্তু সেই গোষ্ঠী ভুল করছে, কিন্তু তৎসত্ত্বেও তারা সেই গ্রুপের হয়েই কিন্তু কাজ করে এবং গ্রুপের হয়েই কিন্তু পক্ষপাতিত্ব এবং পক্ষপাতিত্বের দরুন কুসংস্কার তৈরি হতে থাকে। তাই সোশ্যাল আইডেন্টিটি থিওরি কিন্তু এই পক্ষপাত বা সংস্কার গড়ে ওঠার ক্ষেত্রে একটা বিরাট বড় ভূমিকা তৈরি করে। নেক্সট দেখো লেখা আছে, সামাজিক মর্যাদা ও শ্রদ্ধা অর্জনের লক্ষ্যেও কিন্তু গোষ্ঠী সদস্য প্রাপ্তির বিষয়টি অন্যতম দুর্ভাগ্যজনক দিক হলো পক্ষপাত গঠন। ঠিক একইভাবে যে আমরা যে গোষ্ঠীর রয়েছি, যে গ্রুপে রয়েছি, সেই গ্রুপে বা যে কোনো ক্ষেত্রে তাদের যে সোশ্যাল মানে সামাজিক মর্যাদা এবং শ্রদ্ধা যাতে করে, সেজন্য কোনো কিছু ভুল হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু সেই বিষয়টার উপর আমরা ঠিক বলে করে সেই বিষয়টাকে আমরা সঠিক বলে মনে করছি, এবং আমাদের মধ্যে কিন্তু কুসংস্কার বিভিন্ন জায়গা থেকেই তৈরি হতে শুরু করছে। নেক্সট পয়েন্টে দেখো বলা হচ্ছে, নিজেদের আত্মমর্যাদাবোধ বাড়ানোর জন্য গোষ্ঠী অন্যদের তুলনায় নিজেদেরকে উন্নত মানের মনে করে। নিজেদের আত্মমর্যাদা, এইমাত্র বললাম যে আমি গ্রেট, আমি ঠিক আছে, আমি যেটা করছি আমরা সেটা ঠিক করছি, এই জিনিসটা আমি বুঝতে পারছি আমি ভুল করছি, কিন্তু আমি আমার ভুলটা অন্যের কাছে প্রকাশ করলে তাহলে আমার কিন্তু মর্যাদাটা কমে যাবে। সেই কারণে আমি কি করছি, নিজের আত্মমর্যাদা বাড়ানোর লক্ষ্যেও ভুল জিনিসকেও বা ভুল কোনো বিষয়টিকেও কিন্তু আমরা সঠিক বলে চালনা করে আমরা কিন্তু ভুল করছি এবং আমাদের প্রেজুডিস কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ নিজেদের আত্মমর্যাদাবোধ বাড়ানোর লক্ষ্যেও কিন্তু আমরা পক্ষপাত তৈরি হয়ে থাকে। নেক্সট পয়েন্ট বলা হচ্ছে, একটা খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা দেখো লেখা রয়েছে, স্কেপগোটিং। স্কেপগোটিং পক্ষপাত সৃষ্টির অন্যতম উৎস। এটা আগে বলি তারপর দেখাচ্ছি। স্কেপগোটিং কথাটা একদমই নতুন একটা ওয়ার্ড। এটাকে যদি আমরা বলি কি, সেটা আমরা দেখি যে আমাদের যে গোষ্ঠী বা গ্রুপ রয়েছে সেখানে আমাদের কিছু আছে যারা সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। এই সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু চলতেই থাকে। সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় মনে করে যে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি, আমরা হয়তো আমাদের যে সুযোগ পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না। এই দ্বন্দ্বটা কিন্তু তৈরি হতে থাকে। দেখো স্কেপগোটিং কাকে বলে সেটা বলা হয়েছে, স্কেপগোটিং হলো হতাশা প্রকাশের গোষ্ঠীগত পদ্ধতি, যা থেকে দুর্বল গোষ্ঠীর প্রতি নেতিবাচক মনোভাব তথা পক্ষপাত গড়ে ওঠে। স্কেপগোটিংকে রেশনালাইজড ফর্ম অফ অ্যাগ্রেশনও বলা হয়। আবার বলছি, আমি এইমাত্র কি বললাম, স্কেপগোটিং মানে আমরা সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানে মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে থাকে। সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের লোকেরা ভাবেন বা সম্প্রদায় যারা আছেন তারা ভাবেন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আমাদের বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হচ্ছে। এই স্কেপগোটিং দেখো লেখা রয়েছে হতাশা প্রকাশের গোষ্ঠীগত পদ্ধতি, যা থেকে কি লেখা রয়েছে, দুর্বল গোষ্ঠীর প্রতি নেতিবাচক মনোভাব তথা পক্ষপাত গড়ে ওঠে। কাদের গড়ে ওঠে? অবশ্যই যারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, তারা এই দুর্বল গোষ্ঠীর প্রতি অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়ে যায়। এই জন্য এই স্কেপগোটিংকে আমরা রেশনালাইজড ফর্ম অফ অ্যাগ্রেশনও বলে থাকি। তাহলে বুঝতে পারছো যে কোথা থেকে কি তৈরি হয়। কারোর প্রতি কিন্তু আমাদের কোনো রাগ নয়, কিন্তু একটা সম্প্রদায়ের ওপর আমাদের রাগ।
মানে বিদ্বেষ, সেই বিদ্বেষ থেকে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানে সম্প্রদায়ের যারা ব্যক্তি তাদের ওপর বা সেই সম্প্রদায়ের ওপর কিন্তু একটা নেগেটিভ অ্যাটিটিউড আমাদের তৈরি হয়ে যায় এবং তার থেকে পক্ষপাত বা কুসংস্কার তৈরি হয়। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে জ্ঞানমূলক সীমাবদ্ধতা। এটা তো বলার কিছু নেই যে আমাদের এই এখনো পর্যন্ত অনেক জায়গাতেই জাতি, বর্ণ, ধর্ম, কোন কাস্ট কোথায় থাকে কি, এগুলো কিন্তু আমরা ভীষণভাবে এখনো দেখে থাকি। এখন কিন্তু অনেকটা আজকে জগৎ অনেক এগিয়েছে, এখন মানুষ অনেক পাল্টেছে, কিন্তু কিছু বছর আগেও কিন্তু হয়তো এতটাও ছিল না, আবার যেটুকু এখন আছে আশা করা যায় কিছু বছর পর সেটাও থাকবে না। কিন্তু তবুও জ্ঞানমূলক সীমাবদ্ধতার কারণে এখনো কিন্তু আমাদের অনেক জিনিসের প্রতি প্রেজিউডিস তৈরি হয়ে যায়, যে আর পেছনে কোনো কারণ নেই, ও ওই জাতির কি ওই ধর্ম, তার জন্য কিন্তু কিছু এসে যায় না। এই কনসেপ্ট কিন্তু আমাদের সবার মধ্যে এখনো তৈরি হয়নি, যার জন্য কিন্তু আজও প্রেজিউডিস তৈরি আছে। বিভিন্ন জায়গায় অনেক হিন্দু মঠ মন্দির আছে যেখানে কিন্তু আদার্স কাস্টের এরা সম্প্রদায় যেতে পারে না। তাহলে এইগুলো কিন্তু এখনো চলে আসছে, এগুলো থেকেও আমাদের তার কারণ কিন্তু এর পেছনে সেই প্রেজুডিস। এছাড়াও মরিস গিন্সবার্গ বলে একজন ব্যক্তি, দেখো মরিস গিন্সবার্গ তিনি বলেছেন স্বার্থ থেকেও কিন্তু পক্ষপাত বা সংস্কার তৈরি হয়। একদম সত্যি কথা। এই যে বললাম যে যেখানে যার স্বার্থ থাকবে, যে কোনো ব্যক্তি সে দেখতে পাচ্ছে যে সেখানে ভুল হচ্ছে, তবু কিন্তু সে কিছু বলবে না, কারণ স্বার্থ রয়েছে। তাই স্বার্থ থেকেও আমাদের কিন্তু পক্ষপাত তৈরি হয়। এটা কে বলেছেন? মরিস গিন্সবার্গ। তাহলে আশা করি পক্ষপাত বা প্রেজুডিস বা কুসংস্কার যাই বলি না কেন আমরা ধারণা পেয়েছি, সেখানে আমরা বুঝতে পারছি একটাই মেইন কথা বা একটাই মেইন বিষয়বস্তু, যে ইনফরমেশন সঠিক হয় না, যে ইনফরমেশন ঠিক নয় বা কোনো ইনফরমেশন ঠিক ছাড়াই কোনো বিষয় সম্পর্কে বা যা কিছু সম্পর্কে যখন আমাদের মনোভাব তৈরি করছি যেটা পর্যাপ্ত তথ্যের উপর নয়, তাকে আমরা কি বলছি? প্রেজুডিস। ঠিক প্রেজুডিসের সাথে আর একটা বিষয় ভীষণভাবে লিঙ্ক, যাকে বলা হয় স্টিরিওটাইপ। স্টিরিওটাইপ জেনারেলি কাকে বলে? বলা হচ্ছে যে একজন ব্যক্তি যখন অন্য একজন ব্যক্তির মতো একই ধারণা পোষণ করে তাকেই বলা হয় স্টিরিওটাইপ। তাই জন্য এক কথায় বলা হচ্ছে সাধারণীকৃত ধারণা ও বিশ্বাস হলো স্টিরিওটাইপ, যা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। তাহলে আমরা কিছুই বুঝতে পারলাম না, আমরা জাস্ট ডেফিনেশন পড়লাম যে একজন ব্যক্তি অন্য আরেকজনের মতো যদি সকল বিষয়ে একই রকম ধারণা পোষণ করে তাহলে তাদের ক্ষেত্রে স্টিরিওটাইপ তাদেরকে বলা হয়। আর কি বললাম? সামাজিক সমাজ সাধারণীকৃত বিশ্বাস এবং প্রত্যাশাই হলো স্টিরিওটাইপ। অর্থাৎ যেখানে আমরা কিন্তু প্রেজুডিসের ক্ষেত্রে অনেক সময় ইনফরমেশন চেষ্টা করি যে যদি সবাই মানে ফ্যামিলিতে যদি সবাই কুসংস্কারাচ্ছন্ন হতে পারে, আরও চারজন হয়তো বললো না আমি সেই সংস্কারটা মানব না, কিন্তু স্টিরিওটাইপ হচ্ছে যে একটা গোষ্ঠীতে সকলে কোনো একটা বিষয় সম্পর্কে যেটা ভাবছেন সেটা ঠিক কি মন্দ সেটা নয়, বরাবর সকলেই একই রকমভাবে ভাবতে শুরু করছেন। এইমাত্র বললাম লিঙ্গ, জাতি, ধর্ম, সম্প্রদায় কোনো কিছুর প্রতি যে আমরা যেহেতু আমাদের পরিবারে জন্মগ্রহণ করছি এবং সেখান থেকে আমরা যাবতীয় শিক্ষা পাচ্ছি, দেখা যায় পরিবারের কেউ বা যারা আছেন তারা কোনো একটা বিষয় গোষ্ঠী বা যা কিছুই বলি কোনো একটা সম্পর্কে যে ধারণা পোষণ করছেন আমরা কিন্তু সেই একই পথে হাঁটছি। যদি আমি একটা এক্সাম্পল দিই, যেমন অনেক সময় দেখা যায় যে একটা ফ্যামিলিতে কেউ হয়তো কোনো একটি পার্টি করে এক্স নাম, তো সেই পার্টি যারা করছেন, যারা রাজনৈতিক দলের সভ্য, দেখা যাচ্ছে পরবর্তী জেনারেশন কিন্তু সেই একই রাজনৈতিক দলের সভ্য হয়ে যাচ্ছে। মানে তারা কিন্তু একই জিনিসই তাদের মধ্যেও প্রচার করছেন। যদি সেটা এক্সেপশন হয়, যদি সেই ব্যক্তি বলেন না অন্য বা রাজনৈতিক দলের সভ্য হন, তাহলে সেটা কিন্তু স্টিরিওটাইপ আমি বলবো না। কিন্তু স্টিরিওটাইপ ইন জেনারেলি বলা হয় যখন একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির মতো একই রকম মনোভাব পোষণ করছেন তাকেই আমরা
স্টিরিওটাইপ বলে থাকি, যেটা কিন্তু পজিটিভ দিক থেকেও হতে পারে আবার নেগেটিভ দিক থেকেও হতে পারে। ঠিক এটার সঙ্গেই রিলেটেড একটা বিষয়বস্তু, সেটা হলো ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন হচ্ছে বৈষম্য। বৈষম্য কথাটা মধ্য দিয়ে, সেজন্য প্রেজুডিস, স্টিরিওটাইপ অ্যান্ড ডিসক্রিমিনেশন এটা কিন্তু প্রত্যেকের সঙ্গে একে অপরের রিলেটেড। ডিসক্রিমিনেশন তাহলে কি বলবো, বৈষম্য, এটা তো বুঝতেই পারছি। পার্থক্য জেনারেলি নেতিবাচক অর্থাৎ নেগেটিভ, যেখানে কিন্তু পজিটিভ থাকবে না। স্টিরিওটাইপ অ্যান্ড প্রেজুডিস দুটোই কিন্তু পজিটিভও হবে নেগেটিভও হবে, কিন্তু ডিসক্রিমিনেশন কোনোভাবেই কোনো পজিটিভ হয় না। ডিসক্রিমিনেশন হচ্ছে নেতিবাচক, অলওয়েজ নেগেটিভ। অর্থাৎ যখন বলা হচ্ছে গোষ্ঠীর সদস্যদের প্রতি নেতিবাচক মনোভাব প্রদর্শনকে বৈষম্য বা ডিসক্রিমিনেশন বলা হয়। তাহলে কি বললাম, একই গোষ্ঠী অন্য গোষ্ঠীর সদস্যর প্রতি যখন কোনো রকম নেগেটিভ অ্যাটিটিউড দেখাচ্ছে এবং নেতিবাচক মনোভাব পোষণ করছে, তাদের ক্ষেত্রেই কিন্তু বৈষম্য কথাটা প্রযোজ্য। তাহলে বৈষম্যের ক্ষেত্রে কোনো পজিটিভ হতে পারে না, সব রকম বৈষম্য হতে পারে। জাতিগত বৈষম্য, ধর্মগত বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, অর্থাৎ বৈষম্য কথার অর্থটাই হচ্ছে পার্থক্য, যেখানে একজন আর একজনের মধ্যে বিভিন্ন দিক থেকে পার্থক্য লক্ষ্য করা যায়। এবং সেটা দেখো এখানে লেখা হয়েছে, বৈষম্য বলতে বোঝায় বিশেষ গোষ্ঠীর সভ্যদের প্রতি, কি বললাম আমি, নেতিবাচক মনোভাব প্রদর্শন, অসম আচরণ সম্পাদন, সাধারণীকৃত ধারণা বিশ্বাস গঠন, পক্ষপাত সৃষ্টির অবশ্যম্ভাবী। এই যে বললাম প্রত্যেকটা, অর্থাৎ সাধারণীকৃত ধারণা বিশ্বাস, কি লেখা আছে, স্টিরিওটাইপ। স্টিরিওটাইপ স্পেলিং কি, STEREOTYPE, যেটা আমি বললাম সেটাই এখানে লেখা আছে। এবং এই যে সামাজিক গোষ্ঠী তার সদস্যদের সাধারণীকৃত বিশ্বাস, যা ইতিবাচক নেতিবাচক, ঠিক দেখো এখানে সেটাই লেখা রয়েছে। আমাদের পক্ষপাত এবং স্টিরিওটাইপ থেকেই আসছে বৈষম্য। তাহলে বৈষম্য কিন্তু কোনোভাবেই পজিটিভ না, নেতিবাচক। ডেফিনিশনে কি লেখা আছে, ফেল্ডম্যান বলেছেন, কোনো বিশেষ গোষ্ঠী বা গোষ্ঠীর সদস্যদের প্রতি নেতিবাচক আচরণ সম্পাদনই হলো বৈষম্য। ব্যাস, আর কিছুই না। যে কোনো বিশেষ গোষ্ঠী বা গোষ্ঠীর সদস্যদের প্রতি যখন আমাদের নেতিবাচক মনোভাব বা আচরণ প্রদর্শন, তাকে বৈষম্য বলে। নেগেটিভ বিহেভিয়ার টুয়ার্ডস আ পার্টিকুলার গ্রুপ অর মেম্বার্স। আশা করি বৈষম্য বুঝতে অসুবিধা হচ্ছে না। বৈষম্য কথাটার মধ্যেই আমরা বুঝতে পারছি পুরোটাই হচ্ছে নেগেটিভ। এছাড়াও দেখো এখানে আরেকটা ডেফিনেশন যদি বলি, কেমব্রিজ ডিকশনারি অনুযায়ী বৈষম্য হলো কোনো ব্যক্তির কোনো বিশেষ গোষ্ঠী বা শ্রেণীর সদস্য হওয়ার কারণে, আবার বলছি, কোনো ব্যক্তির, সেটা কোনো বিশেষ গোষ্ঠীর হতে পারে বা কোনো শ্রেণীর সদস্য হওয়ার কারণে তার প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ, যা সাধারণভাবে মানুষের সঙ্গে যে ধরনের আচরণ করা হয় তার থেকে নিম্নমানের। তবে তার মানে কি বলা হচ্ছে, যে বৈষম্য যেহেতু নেগেটিভ, যেহেতু পক্ষপাত রয়েছে, সেই পক্ষপাত যদি নেগেটিভ দিক থেকে বেশি হয়, তাহলে অবশ্যই বৈষম্য মানে তাদের সঙ্গে সেই গ্রুপ বা সেই গোষ্ঠীর সাথে বা তার সদস্যদের সঙ্গে আচরণটাও থাকবে নিম্নমানের, কারণ বৈষম্য। এবং সেই জন্য বৈষম্যের যে প্রকারভেদ, দেখো অনেকগুলো প্রকারভেদ আমি এখানে বলেছি, যেখানে এগুলো খুব সোজা বিষয়। বয়সভিত্তিক এজ ডিসক্রিমিনেশন, জাতিগত বৈষম্য, লিঙ্গগত, ধর্মীয়, ভাষাগত, আঞ্চলিক, এছাড়াও অনেক রকম হতে পারে। তাহলে এই সবকটা দিক থেকেই কিন্তু বৈষম্য লক্ষ্য করা যায়। সেই জন্য বৈষম্যের কারণ হিসাবে না প্রথমেই কয়েকটা জিনিস বলা হচ্ছে, যে বৈষম্য আসবে কেন। এটা তো খুব সত্যি কথা, বৈষম্য আসবে প্রথম কারণে আমরা বলতে পারি আমাদের অক্ষমতা, আমাদের যে কোনো জিনিস সম্পর্কে আমাদের প্রেজুডিস যত বাড়তে থাকে, সেখান থেকে আমাদের বৈষম্য, ধর্মগত বৈষম্য, ধর্মের দিক থেকে জাতি, বর্ণ, ধর্ম, এই বৈষম্য তো এখনও রয়েছে, যার জন্য কিন্তু আমাদের স্কেপগোটিং, অর্থাৎ সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা ভেদাভেদ রয়েছে, এবং তার জন্যই তোমার লিঙ্গগত বৈষম্য বলো, অর্থনৈতিক বৈষম্য বলো, ধর্মগত বৈষম্য, সমস্ত দিক থেকেই কিন্তু অর্থনৈতিক কারণ এবং লিঙ্গগত বৈষম্য। আমরা আজও কিন্তু মেয়েদের সমান সুযোগ দিই না, আমরা ভাবছি ছেলেরাই সব কিছু করতে পারছে। যাই হোক, এখন হয়তো কনসেপ্ট অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু এই বৈষম্য বা পার্থক্য কিন্তু বিভিন্ন কারণ, সেখানে অর্থনৈতিক, ধর্মীয়, সামাজিক সমস্ত দিক থেকে কিন্তু আমরা এই বৈষম্য দেখতে পাই। তাই জন্য
প্রেজিউডিস, স্টিরিওটাইপ অ্যান্ড ডিসক্রিমিনেশন একে অপরের সাথে যুক্ত। প্রেজিউডিস বলতে আবার এক কথায় বলি, অপর্যাপ্ত তথ্যের উপর ভিত্তি করে যে মনোভাব তৈরি হচ্ছে তাকে আমরা প্রেজিউডিস বলছি, যেটা কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, জেনারেলি নেগেটিভই হয়। আর স্টিরিওটাইপ কি বললাম, সকলে যে ধারণা পোষণ করছে, একই ধারণা যদি আমার মধ্যেও চলে বা সবার মধ্যে থাকে, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি স্টিরিওটাইপ। এবং থার্ড, বৈষম্য, ডিসক্রিমিনেশন, যেটা কিন্তু গোষ্ঠী বা তার সদস্যদের প্রতি পুরোটাই হলো নেগেটিভ অ্যাটিটিউড অর্থাৎ নেতিবাচক মনোভাব প্রদর্শন। তাহলে যেটার কিন্তু কোনো পজিটিভ দিক থাকবে না। আজকে মনোভাব যে টপিকটা বা মনোভাবের চ্যাপ্টার আমরা আজকে এখানে শেষ করব। পরের দিন ক্লাসে আমরা অবশ্যই যেমনভাবে প্রত্যেক চ্যাপ্টারের শেষে আমরা এসএকিউ এমসিকিউ নিয়ে কথা বলি এবং ব্রড কোয়েশ্চেন পড়াতে গিয়েই আমি বারবার বলে দিই যে এগুলো এইভাবে আসে, আমরা কিন্তু আবার আলোচনা করব। আশা করি তোমরা একটু হলেও পড়াশোনা করে রাখবে যাতে বুঝতে অসুবিধা হয়, আর কোথাও যদি আবার বলছি বুঝতে প্রবলেম হয় সেগুলো নোট ডাউন করে রেখো, পরে ক্লাস শুরু হলে সেগুলো আমাকে জিজ্ঞাসা করে নিও। আজ ক্লাস এই পর্যন্ত।